আজকে আমরা করব রাইট ফ্রম ভার্বের সেকেন্ড পার্ট পিএসসি এবং অন্যান্য এক্সামের কোয়েশনগুলো সলভ করব। সো এখানে বলছে এক নম্বরে আই লুক ফরওয়ার্ড টু, আমরা জানি লুক ফরওয়ার্ড টুর পরে কী হয়, ভার্বের সাথে আইএনজি। দুই নম্বরে বলছে হি কেম টু ঢাকা উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টুর পরেও ভার্বের সাথে আইএনজি হয়। এগুলো রাইট ফ্রম ভার্বের রুলস মনে রাখতে হবে। লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, কাম ফরওয়ার্ড টু, এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি হয়। নাম্বার 3-তে বলছে উই ওয়ার্ক হার্ড সাকসিডিং ইন দ্য ফার্স্ট। এখানেও দেখো ড্যাশের পরে ভার্বের সাথে আইএনজি, তাহলে এখানে হবে কি উইথ এ ভিউ টু। এখন একটা প্রশ্ন থাকতে পারে যে উই ওয়ার্ক হার্ড, আমরা কঠোর পরিশ্রম করছি কি টেস্টে সফল হওয়ার জন্য, তাহলে জন্যের ইংলিশ তো ফরও আসতে পারে, এবং ফরের পরেও আমরা জানি কি প্রিপোজিশনের পরেও যদি ভার্ব বসে ভার্বের সাথে কি আইএনজি, তাহলে এক হিসেবে কিন্তু ফর আনসারটাও মিলে। কিন্তু উইথ এ ভিউ টু কেন হবে সেটা হচ্ছে মনে রাখতে হবে যে যদি কোনো উদ্দেশ্য বোঝাই, ঠিক আছে, উদ্দেশ্য বোঝাইলে ওই ভার্বের আগে কি হবে, টু হবে। যেমন উই ওয়ার্ক হার্ড, আমরা কঠোর পরিশ্রম করেছি কিসের জন্য, টেস্টে সফল হওয়ার জন্য, তাহলে একটা উদ্দেশ্য, টেস্টে সফল হওয়াটা একটা উদ্দেশ্য। এই উদ্দেশ্যের জন্য মানে ভার্বের আগে তোমার টু থাকতে হবে, ঠিক আছে। তো এই কারণে উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টুর অর্থ আসবে জন্য, ফর অর্থ কি জন্য, কিন্তু এটা যেহেতু উদ্দেশ্যজনিতভাবে যেহেতু টু আছে তাই টু হবে, ঠিক আছে, এখানে ফর হবে না, তাহলে আনসার হবে উইথ এ ভিউ টু। 4 নম্বরে বলছে আইডেন্টিফাই দ্য কারেক্ট ওয়ার্ড ফ্রেজ ইন্ডিকেটেড বাই এ, বি, সি অর ডি ইন দ্য ফলোইং সেন্টেন্স। এখানে বলছে যে আন্ডারলাইন করা কোন ওয়ার্ডটা ভুল, মানে কোন জায়গায় ভুল আছে। জাহানারা হ্যাড, ঠিক আছে, জাহানারা ছিল বেটার টু। আচ্ছা আমরা একটু লক্ষ্য করি, হ্যাড বেটার কিন্তু আমরা একটা ওয়ার্ড জানি যে হ্যাড বেটার, ঠিক আছে, একটা ফ্রেজ আমরা এইচএসসিতে পড়েছি, হ্যাড বেটার, এরপরে কখনো টু বসে না, ওকে। তাই আমরা বলতে পারি কি বি নাম্বারটা ভুল, এখানে শুধু চেঞ্জ হবে, টু চেঞ্জ হবে না, ওকে। তারপরে বলছে এখানে 5 নম্বরটা যে আই হ্যাড মাই রাইস, এটা দেখো এটা পজিটিভ ভার্ব, যে আই সাবজেক্ট পরে হ্যাড, এরপরে আবার সাবজেক্ট, তাহলে আমরা বলতে পারি কি আমি আমার ভাত কি রান্না করি না করাই, রান্না করাই, তাহলে আই হ্যাড মাই রাইস। তাহলে এটা মনে রাখতে হবে যে এখানে হ্যাভ হ্যাড এর পরে সাবজেক্টে যদি বস্তুবাচক হয় তাহলে ভার্বের 3 হবে, আর যদি তোমার ব্যক্তিবাচক হয় তাহলে ভার্বের 1 হইতো, ঠিক আছে। এটা বলছে কমপ্লিট দ্য সেন্টেন্স দ্য হাউস ইজ টু, এটা তো একটা রুলস আছে যে টু থাকলে এরপর অবশ্যই টু দিয়ে ভার্বের 1 হয়, ঠিক আছে। এই রুলসটা আমরা জানি যে টু টু, তাহলে এটা কোনটা হবে, অবশ্যই টু বাই হবে। তারপরে এখানে বলছে আই ক্যান নট হেল্প, ক্যান নট হেল্পের পরে ভার্বের সাথে আইএনজি, এটাও রুলস, এটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স মানে অ্যাফার্মেটিভ টু নেগেটিভের রুলস। এই যে টু টুটাও ছিল অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের রুলস, এবং কি ক্যান নট হেল্প হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের রুলস। না পারলে আগে অ্যাফার্মেটিভ নেগেটিভ পড়ে আসিও, ঠিক আছে, না বুঝলে। তারপর হচ্ছে হুইচ ইজ গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স, মানে গ্রামাটিক্যালি কোনটা কারেক্ট, কোন সেন্টেন্সটা। বলছে আওয়ার এক্সামিনেশন হোল্ড, লিসেন, হোল্ড হচ্ছে ভার্বের 1 অন স্যাটারডে নেক্সট। আচ্ছা এক্সামিনেশন তো এটা থার্ড পারসন সিঙ্গুলার, এখানে যদি ভার্বটা যদি হয় ভার্বের সাথে অ্যাস হওয়ার কথা, ঠিক আছে, তার মানে ভার্বের সাথে অ্যাস নাই, থার্ড পারসন সিঙ্গুলার সাথে অ্যাস না থাকলে এটা কাটা কথা, ঠিক আছে। এরপর খতে বলছে আওয়ার এক্সামিনেশন উইল হোল্ড অন সানডে নেক্সট। একটু দেখো এটা মানে আমরা গ্রামাটিক্যালি যদি বলি যে মানে ঠিক আছে, কিন্তু অর্থগতভাবে ভুল কেন। আওয়ার এক্সামিনেশন উইল হোল্ড মানে উইল ভার্বের 1 অন স্যাটারডে নেক্সট, ওকে, সব কিছু ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে এটা তো অ্যাক্টিভে আছে। আওয়ার এক্সামিনেশন উইল হোল্ড মানে আমাদের এক্সামিনেশন হবে। আচ্ছা এক্সামিনেশন কি হয় নাকি এক্সামিনেশন নেওয়া হয়, এটা নিজে নিজে হয় না, অন্যের দ্বারা হয়, ঠিক আছে, কিন্তু এটা অ্যাক্টিভে আছে। যদি এখানে বলতো যে উইল বি এবং ভার্বের যদি 3 থাকতো, উইল বি হেল্ড, তাহলে এটা প্যাসিভ মোডে চলে যাইতো, ঠিক আছে। আর যেহেতু এখানে উইল বি বলে না এবং ভার্বের 3 বলে না, তাহলে এটাও ভুল, অ্যাক্টিভ মোডে থাকবে না, এক্সামিনেশন কখনো নিজে নিজে হয় না। তারপরে গতে বলছে আওয়ার এক্সামিনেশন ইজ গোয়িং টু বি, এই যে লিসেন এখানে ইজ গোয়িং টু বি, এই যে টু বি, এই যে হেল্প, তাহলে এই যে বি দেওয়ার কারণে এই ইজ গোয়িং টু বি এটা একটা মডেল হিসেবে ধরা হয়েছে, ঠিক আছে। তাহলে বি এবং ভার্বের 3, হেল্প হচ্ছে ভার্বের 3 দেওয়ার কারণে এটা প্যাসিভ মোডে চলে গেছে, মানে আমাদের এক্সামিনেশন নেওয়া হবে সানডে নেক্সট, ঠিক আছে। তাহলে এটাই কারেক্ট সেন্টেন্স, কারণ এক্সামিনেশন কখনো নিজে নিজে সংগঠিত হয় না। আবার গতে বলছে কি আওয়ার এক্সামিনেশন হোল্ডস, এখানে কিন্তু আবার ওই প্রথমটাতে অ্যাস দেয় নাই তাই ভুল, কিন্তু এখানে অ্যাস দিয়েছে, এদিক দিয়ে ঠিক আছে, কিন্তু অর্থগত মিলবে না, কারণ এটা তো অ্যাক্টিভ
আমার তো লাগবে ফেসিভ, কারণ এক্সামিনেশন কখনো নিজে নিজে হতে পারে না। এখানে বলছে এক্সামিনেশন হয় না, এক্সামিনেশন নেওয়া হয়, তাহলে এটাও ভুল। আনসার হচ্ছে গো। ঠিক আছে। 9 নম্বরে বলছে তোমার চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, মানে সেন্টেন্স কোনটা সঠিক। এখানে একটু লক্ষ্য করি। 1 নম্বর বলছে হি ইজ ইউজ টু ওয়ার্ক হার্ড। শর্টকাটে বলে দিই, ইউজ টু যদি একা থাকে, মানে তার আগে যদি কোনো বিভার্ব না থাকে, তাহলে ভার্বের বেস ফর্ম মানে ভার্বের ওয়ান হবে। আর ইউজ টুর আগে যদি কোনো বিভার্ব মানে এম ইজ আর ওয়াজ ওয়ার থাকে, তাহলে তারপরে ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে ইউজ টু আছে প্লাস কি বিভার্ব আছে, তাহলে এটা ভার্বের আইএনজি হওয়ার কথা এটা। ঠিক আছে, সেই কারণে এই বাক্যটা ভুল। আবার এখানে বলছে হি ইজ ইউজ টু, এই যে ইউজ টু আছে এবং বিভার্ব আছে, তাই এখানে ভার্বের সাথে আইএনজিও আছে। ঠিক আছে, এই বাক্যটা কারেক্ট। এখানে বলছে হি ইউজ টু, আইএনজি আছে, কিন্তু এখানে তো কোনো বিভার্ব ছিল না, শুধু ইউজ টু থাকলে ভার্বের ওয়ান হবে, আইএনজি হবে না, তাই এটাও ভুল। আর এখানে বলছে হি হ্যাজ ইউজ টু ওয়ার্ক, এই হ্যাজ থাকলে এখানে ভার্বের থ্রি হবে, আর এই বাক্যটা এমনি ভুল গঠনগতভাবে। ঠিক আছে, তাহলে এখানে খ নাম্বারটা কারেক্ট। তারপরে 10 নম্বরে বলছে ইউজ দ্য রাইট ফর্ম অফ ভার্ব আই এম ইউজ টু। এই সেম দেখো, ইউজ টুর আগে একটা বি ভার্ব আছে, এম ইজ আর ওয়াজ ওয়ার হচ্ছে বি ভার্ব, তাহলে এটার পরে ভার্বের সাথে আইএনজি হবে, তাই আবার টেকিং। এরপরে এখানে বলছে তোমার 11 নম্বরে প্লিজ স্টপ সো মেনি মিস্টেক। আচ্ছা স্টপ, এটা কিন্তু ইম্পারেটিভ বাক্য দেখাই যাচ্ছে, তাহলে স্টপ কি স্টপ। আচ্ছা স্টপ যেহেতু ভার্ব, তারপরে অবশ্যই আরেকটা ভার্ব যদি বসে, ভার্বের সাথে আইএনজি হবে। স্টপ মেকিং সো মেনি মিস্টেক। ঠিক আছে, কারণ পাশাপাশি দুইটা ভার্ব কখনো বসে না। এখন প্রশ্নটা হচ্ছে স্যার এখানে তো টু মেকেও দেওয়া যায়, কারণ স্টপের পর মানে ভার্বের পরে হয় আরেকটা ভার্ব যদি আসে, হয় ভার্বের সাথে আইএনজি অথবা কি টু প্লাস ভার্বের ওয়ান দেওয়া যায়। ঠিক আছে, তবে মনে রাখবা ইম্পারেটিভ বাক্যে যদি অবজেক্ট হিসেবে ভার্ব আসে, এটা তো ইম্পারেটিভ বাক্য, স্টপ ভার্ব এরপরের যে অংশটা সেটা হচ্ছে অবজেক্ট। তো ইম্পারেটিভ বাক্যে অবজেক্ট হিসেবে যদি ভার্ব আসে, এখানে ভার্বের সাথে আইএনজি হয়, টু হয় না। ঠিক আছে, তারপরে বলছে তোমার হি ফেইলড। আচ্ছা এখানে একটা বিষয় মনে করাই দিই, ফেইলডের পরে মানে ফেইল এরপরে যদি ভার্ব বসাতে হয়, সবসময় ভার্বের সাথে আইএনজি, টু দেওয়া যাবে না। ঠিক আছে, টু দেওয়া যাবে না, এটা একবারে মুখস্থ রাখতে পারে যে ফেইলডের পরে ফেইলের পরে তোমার কি তোমার ইনফিনিটিভ যুক্ত ভার্ব বসবে। কেমন ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব, ভার্বের ওয়ান, সরি আমি কি বলছি, মানে ফেইলডের পরে ভার্বের সাথে কি হবে, এখানে ভুল বলে ফেলছি আমি। এখানে হি ফেইলড কিপ আছে, তো এটা হবে টু কিপ। ফেইলের পরে সবসময় ইনফিনিটিভ যুক্ত হয়, আইএনজিটা হবে না, ভুল বলছি। তো এখানে হবে হি ফেইলড টু কিপ হিজ প্রমিস, কারণ এখানে ফেইলডের সাথে কি হয়, একটা কমপ্লিমেন্ট আসে। কমপ্লিমেন্ট মানে সাবজেক্ট আর অবজেক্ট একই ব্যক্তিকে যখন নির্দেশ করে। ঠিক আছে, আর আমরা সরাসরি মনে রাখতে পারি ফেল কথাটার পরে যদি আর একটা ভার্ব বসাতে হয়, টু দিয়ে বসাবো, এখানে আইএনজি কখনো হবে না, স্ট্রাকচারটা নাই। ঠিক আছে, যেমন হি ফেল, এখানে বলছে হি ফেল টু কিপ হিজ প্রমিস, আমরা বলতে পারি হি ফেল টু কমপ্লিট দ্য ওয়ার্ক বলা যায়। তাহলে হি ফেল আর টু ডু ইট, তাহলে টু দিয়ে আসবে, এখানে কিন্তু ডুইং বা কিপিং হবে না। তাহলে কারেক্ট আনসার হচ্ছে টু কিপ। আর 13তে বলছে এখানে দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট, একটু লক্ষ্য করো, এই যে সাজেস্টেড দ্যাট এটা কিন্তু তোমার কি সাবজাংটিভ। আমি সাবজাংটিভ ওয়ার্ডগুলো কিন্তু মুখস্থ করতে বলছেন, যে সাবজাংটিভ যদি কোনো জায়গায় থাকে, তারপরে যে সাবজেক্ট বসবে, সাবজেক্ট এবারে ভার্বটা সবসময় 1 নাম্বার হবে। সাবজাংটিভ কি এত কিছু দরকার নেই, সাবজাংটিভ কয়েকটা ওয়ার্ড আছে, এগুলো মুখস্থ করে ফেলতে পারো। যেমন তোমার প্রপোজড, দ্যাট, ইম্পর্টেন্ট দ্যাট, নেসেসারি দ্যাট, ইনসিস্টেড দ্যাট, essential that, needed that, required, recommended, advised, mandatory, suggested, advised, urgent, imperative, তারপর রিকোয়েস্টেড, অব্লিগেটরি, এই কয়েকটা ওয়ার্ড হচ্ছে তোমার সাবজাংটিভ। এবং তারপরে যদি দ্যাট থাকে, দ্যাটের পরে যদি আবার একটা সাবজেক্ট থাকে, তাহলে সবসময় ভার্বের কত হবে, ওয়ান। মানে সাবজাংটিভ যে ওয়ার্ডগুলো আছে তারপরে দ্যাট থাকে, দ্যাটের পরে সাবজেক্ট থাকে, তারপরে ভার্বের ওয়ান হয়, তাহলে এখানে আনসার হবে লস। ঠিক আছে,
দে আর টু ব্রাদার্স বাট, মানে তারা দুই ভাই, তারা দে অত তারা, আর অত হয় টু ভাই, তারা হয় দুই ভাই, বাট কিন্তু অফ দেম ওয়ার অনেস্ট, এখানে কি হবে, বোথ অফ দেম আর অনেস্ট, তারা দুই ভাই, বাট কিন্তু, হ্যাঁ বোথ দিলে মিলে, বোথ উভয়ই ছিল অনেস্ট, কিন্তু দেখো আমি যে বোথ দিব, বোথ দিলে এখানে বাদ দিল, বাদ দিল কিসের জন্য, দে আর টু ব্রাদার্স, তারা দুই ভাই কিন্তু উভয়ই অনেস্ট, এটা কি মিলে, যদি উভয়ই অনেস্ট হইতো বলতো তারা দুই ভাই উভয়ই সৎ, বাট দেওয়ার কোনো দরকার ছিল না, তারা বাট মানে কি উল্টা কোনো একটা অর্থ প্রকাশ করে, তারা দুই ভাই কিন্তু কি কেউই, এখানে হবে যে বোথ, বোথ হবে না বাটের কারণে, না হবে নেইদার, নেইদার মানে কি কেউই না, নেইদার অফ দেম তাদের কেউই না, ওয়ার অনেস্ট মানে কেউই কি সৎ ছিল না, আর এইদার মানে হচ্ছে যে কোনো একজন, তাহলে এটা তো মিলবে না, যে কোনো একজন ওয়ার হবে না, মানে কেউই না, হয় বোথ নাহলে নেইদার, কিন্তু বোথ হবে না কেন, কারণ বাট দিয়ে এটা উল্টা অর্থ প্রকাশ করছে, ঠিক আছে, তাহলে আনসারটা হবে নেইদার, যে তাদের কেউই না, অফ দেম ওয়ার অনেস্ট। আই গ্যাভ আপ, দেখেন গ্যাভ আপের পরে আমরা কি দিব, বারবার সাথে আইএনজি ইউজ করবো, আই গ্যাভ আপ, এটা ডাইরেক্ট স্ট্রাকচার এখানে একটা তৈরি করে দিয়েছে, গ্যাভ আপের পরে কি হয় যে এনি টেন্স, যে কোনো টেন্সে বারবার সাথে কি হয় আইএনজি, তবে আরেকটা জিনিস মনে রাখতে পারে, এটা একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরেও কিন্তু বারবার সাথে আইএনজি বসে, আবার ওইভাবে মনে রাখতে পারেন যে গ্যাভ আপের পরে কি, গ্যাভ আপ, গিভ আপ, এগুলোর পরে কি হয় বারবার সাথে আইএনজি, বিল্ড আপ ইউর কেরিয়ার, ঠিক আছে, তো এখানে তোমার কেরিয়ার গঠন করো, তো এখানে কোনটা সঠিক, এই যে লেস্ট, আমরা জানি লেস্ট দিতে হয় বাক্যে, লিসেন, লেস্ট এবং লেস্টের পরে কি হয় শুড হয়, লেস্টের পরে সাবজেক্ট, সাবজেক্ট দিয়ে শুড হয়, তাহলে যদি আমরা স্ট্রাকচার ম্যাচ করি তাহলে হবে এটা সঠিক, গ নম্বরটা, ঠিক আছে। 17 নম্বর বলছে আই ভিজিট কক্সবাজার ফ্রিকোয়েন্টলি হাউএভার আই নেভার, ঠিক আছে, এখানে কক্সবাজার আমি কয়েকবার ভ্রমণ করেছি, কিন্তু যাই হোক আই নেভার টেকনাফ, আমি টেকনাফ কি কখনোই না, কখনোই না কি, এনে হবে বিন টু, বিন টু টেকনাফ, আই নেভার বিন টু, এখানে গন বা ভিজিটেড কেন হবে না আমি বলি, এখানে বলছে সাধারণত কোনো জায়গায় যদি আমরা ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করি, মানে কোথায় যাওয়া আর কোথাও কখনো না যাওয়া যদি অর্থ আসে, তাহলে দেখেন বিষয়টা হবে এভার বিন অথবা নেভার বিন, মনে করো আমি কক্সবাজার গিয়েছি, ঠিক আছে, আই হ্যাভ এভার বিন টু কক্সবাজার, আমি কক্সবাজার কখনোই যাইনি, আই হ্যাভ নেভার বিন টু কক্সবাজার, মানে অভিজ্ঞতা শেয়ারের ক্ষেত্রে নেভার বিন এভার বিন হবে, ঠিক আছে, মানে কোনো জায়গায় যাওয়া আসার ক্ষেত্রে। আর 18 নম্বরে বলছে কি অলতো শি, অলতো শি, দেখেন অলতো পরের বাক্যটা দেখবো, এটা কিন্তু কমপ্লেক্স বাক্য, পরের বাক্যটা যেহেতু ওয়াজ, তাই আগের বাক্যটা কিন্তু ফার্স্ট ফর্ম হবে, তাহলে এখানে আমরা কি দিব, শি ওয়াজ, শি ওয়াজ, এটাও হতে পারে, তাহলে শি ওয়াজ অ্যাপার্ট অফ দ্য এক্সাভেকেশন টিম, শি ওয়াজ নট অ্যালাউড টু, এবং দ্বিতীয় জায়গায় বলছে নট অ্যালাউড টু, কাম ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু, সরি নট অ্যালাউড টু, এটা কাম ফরওয়ার্ড টু রুলস না, জাস্ট বলছে নট অ্যালাউড টু, অ্যালাউড টু এর পরে আমাদের ভার্বের ওয়ান হয়, কি হয় অ্যালাউড টু অ্যাক্টিভলি, অ্যাক্টিভলি আমরা বাদ দিব কারণ এটা অ্যাডভার্ব, এটা বাদ, আমি অ্যালাউড টু দেখতে পারি যে অ্যালাউড টু এরপরে ভার্বের 1 নম্বর হয়, মনে রাখতে হবে যে অ্যালো টু উইথ এ ভিউ টুর মতো না, এটা জাস্ট অ্যালো এবং আলাদা টু, তাহলে টু এর পরে আমাদের ভার্বের কত হয় ওয়ান হয়, অ্যাক্টিভলি এটা বাদ দাও, অ্যাডভার্বটা বাদ দাও, ঠিক আছে, যে নট অ্যালো টু ওয়ার্ক, তাহলে দ্বিতীয় আনসারটা হবে ওয়ার্ক, প্রথম আনসারটা হবে ওয়াজ, ঠিক আছে। 19 নম্বরে বলছে দেখো যে উড ইউ মাইন্ড, আমরা কিন্তু জানি উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি বসে, তো এখানে হবে উড ইউ মাইন্ড তোমার হ্যাভিং এ কাপ অফ টি, ঠিক আছে, উইথ মি, তারপর বলছে তোমার আই উইশ, আই উইশ, কিন্তু আমরা জানি আই উইশের পরে যদি আই থাকে এখানে ওয়ার হবে, আই উইশ আই ওয়ার সবসময়, ইফ আই ওয়ার, ওই আই উইশের পরিবর্তে কিন্তু ইফ বসে, ঠিক আছে, ইফের পরে যদি আই দেওয়া হয় তারপরে ভার্বের টু আই ওয়ার, আর আই উইশ দিয়ে আই দিলে তারপর হবে কি ওয়ার, আই উইশ আই ওয়ার, দ্য ডেডলাইন ওয়াজ নিয়ার বাই সো মিসেস জামিলা হ্যাড হার স্টুডেন্টস দেয়ার ইজ এ, একটু লক্ষ্য করি মিসেস জামিলা এখানে হেড তারপরে কি স্টুডেন্ট, তার মানে তার স্টুডেন্টদেরকে দিয়ে, এখানে এই যে কাউকে দিয়ে কোনো কাজ যদি করানো হয়
এবং এখানে হ্যাভ বা হ্যাড এর পরে যদি সাবজেক্টে যদি ব্যক্তিবাচক হয় তাহলে এখানে ভার্বের ওয়ান হবে, আর যদি বস্তুবাচক হতো তাহলে কি ভার্বের থ্রি, মানে এটা পজিটিভ ভার্ব আর কি। তাহলে এখানে ভার্বের ওয়ান বলতে কমপ্লিট হবে। ওকে, আনসার হবে কমপ্লিট। তারপরে বলছে দ্য চিলড্রেন ওয়ার টু ফ্লাওয়ার গাস্টেড। এখানে যে টু আছে, আমরা টু এর একটা রুলস একটু আগে পড়ে আসি, তার মানে এরপরে টু দিয়ে ভার্বের ওয়ান। ওকে, কোনো অবজেক্ট না, তাহলে টু স্পিক। ওকে, তারপরে বলতেছে গুড মর্নিং আই। আচ্ছা, গুড মর্নিং সি দ্য ম্যানেজার প্লিজ, মানে আমি কি ম্যানেজারকে দেখতে পারি, এখানে একটা অনুরোধ করা বোঝাচ্ছে। ঠিক আছে, আর আমাদের মনে রাখতে হবে কোনো কিছু ভদ্রভাবে, যে কোনো কারো কাছে ভদ্রভাবে কোনো কিছু চাওয়া বা অনুরোধ করা অর্থে উড লাইক টু ব্যবহৃত হয়। তাহলে এখানে হবে আই উড লাইক টু সি দ্য ম্যানেজার প্লিজ, মানে ভদ্রভাবে কারো কাছে কোনো কিছু চাওয়া যদি হয় আমরা এইভাবে ইউজ করি আই উড লাইক টু। ঠিক আছে, সো এখানে আই উড লাইক টু হবে। তারপর হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। একটু লক্ষ্য করি, এখানে সবগুলোতে লেস্ট আছে। ঠিক আছে, লেস্ট, আর লেস্টের রুলস কিন্তু আমরা জানি যে লেস্ট তারপরে কি সাবজেক্ট দিয়ে শুড হয়, তাহলে 2 নম্বরটা কারেক্ট। ওকে, বাকিগুলো কেন ভুল দেখে নাও, কারণ আমাদের এটা মনে রাখতে হবে যে লেস্ট সাবজেক্ট বা শুড হয়। এরপরে বলছে অ্যাজ সোন এজ হি সো। দেখেন, অ্যাজ সোন এজ যখন থাকে তখন প্রথম বাক্য তোমার ভার্বের টু থাকে, দ্বিতীয় বাক্য ভার্বের টু হবে। কথা ঠিক আছে, তাহলে এখানে ফ্ল্যাট হবে। এনে বিষয়টা হচ্ছে আবার অ্যাজ সোন এজকে যখন আমরা নো সোনার হ্যাড করি, আমি একটু দেখাই দিই, নো সোনার হ্যাড যখন করব তখন এই যে ভার্বটা এটা হয়ে যায় 3 নাম্বার, এটা হয়ে যায় 3 নাম্বার। এবার কমার্স তলে কি হয়, কমার্স তলে হয় দেন, এরপরে সব কিছু আবার ঠিক থাকে। শুধু আমি নো সোনার হ্যাড করলে এই ভার্বটা হয়ে যাবে কত, 3 হয়ে যাবে। আর যদি মনে করো অ্যাজ সোন এজ থাকে তাহলে আগের বাক্য ভার্বের টু, পরের বাক্য হবে ভার্বের টু, তাই ফ্ল্যাট হবে। তারপর হচ্ছে এমনি বাংলাটা জেনে রাখতে পারো যে অ্যাজ সোন এজ হি স মি, সে আমাকে দেখতে না দেখতেই হি ফ্ল্যাট হবে, সে অন্যত্র পালিয়ে গেল। বাংলা বুঝে পড়ার ট্রাই করবে, প্রয়োজনে সার্চ করে করে বাংলা পড়বে। তারপরে বলছে কি এখানে দেখো ওয়াইল। আচ্ছা, আমরা তো জানি ওয়াইল যদি থাকে, ওয়াইলের পরে যদি সরাসরি ভার্ব থাকে ভার্বের সাথে আইএনজি, ওয়াইলের পরে ভার্বের সাথে আইএনজি হবে। ওকে, আর যদি কোনো সাবজেক্ট থাকে ওয়াইলের পরে তাহলে বি ভার্ব দিয়ে পরে আইএনজি, আমি আগেও পড়িয়েছি। ঠিক আছে, আগের পার্টে। এ ফায়ার, আচ্ছা একটা ফায়ার আউট ব্রেক আউট মানে ছড়িয়ে পড়া ইন দ্য স্লামস, মানে কি বস্তিতে লাস্ট নাইট, গত রাতে। লাস্ট নাইটের দ্বারা কিন্তু অতীত বোঝাচ্ছে, তাহলে এটা ব্রেক আউট হবে না, এটা হবে কি ব্রোক আউট। কি হবে, ছড়িয়ে পড়েছিল। আর ব্রোকেন হওয়া তো পারবে 3 নম্বর, হয়তো কোনো প্রশ্নই আসে না, কারণ সামনে কোনো হ্যাড নাই। হ্যাজ ব্রোকেন, ঠিক আছে, হ্যাজ ব্রোকেন মানে ছড়িয়ে আছে। আচ্ছা, এটাও বলি একটু, হ্যাজ ব্রোকেন কেন দেওয়া যদি দিই, এটার অর্থ হবে একটা আগুন কি ছড়িয়েছে, মানে বর্তমান বোঝাচ্ছে, কিন্তু এটা তো লাস্ট নাইট অতীত বোঝাচ্ছে। ওয়াজ ব্রোকেন না, ওয়াজ ব্রোকেন হবে না, কারণ আগুনটাই ছড়িয়েছে, মানে এখানে সাবজেক্ট অ্যাক্টিভ। সাবজেক্ট যদি ইনঅ্যাক্টিভ হইতো, ফেসিভ হইতো, তাহলে হইতো ওয়াজ ব্রোকেন। ঠিক আছে, সো এখানে আমাদের আনসারটা হবে কি ব্রোক আউট, মানে কি ছড়িয়েছিল ইন দ্য স্লামস লাস্ট নাইট। আচ্ছা, তারপর যদি আমরা যাই, সরি দেখেন আই ডোন্ট মাইন্ড, একটু আগে বলছি না উড ইউ মাইন্ড, কিছু কিছু ওয়ার্ড আছে, কিছু কিছু ওয়ার্ড আছে তোমার এগুলোর পরে স্বভাবগতভাবে কি হয় আইএনজি হয়, যেমন মাইন্ড, এটার সাথে হবে কি আইএনজি, ড্রাইভিং। তারপরে শি হ্যাজ ড্যাশ হার হেয়ার এ বিউটিফুল শ্যাড অফ ব্রাউন, মানে সে তার চুলে, ঠিক আছে, একটা ব্রাউন কালার করেছে, এরকম বোঝাচ্ছে। আমি একটু বলি, চুলে কালার করা অর্থে এখানে কিন্তু ডাই হয়, ডাই মানে রং করা, ডাই অর্থ কি রং করা বা রাঙিয়ে দেওয়া। তাহলে হ্যাজ আছে, হ্যাজের পরে বারবে 3 নাম্বার হবে, তো 3 নাম্বার হিসেবে ডাইটা থেকে হবে কি ডাইট। আর এই কালারটা হচ্ছে তোমার ওই ঘরে রং করা, দেওয়ালে রং করা বোঝাইলে তোমার হবে কালার, আর এই চুলে রং করা এরকম বোঝাইলে হবে ডাইট। ঠিক আছে, আর হ্যাজের জন্য পারবে 3 নাম্বার হয়েছে। আর 30 নম্বরে বলছে তোমার হাসান হ্যাজ রিড মোস্ট অফ দ্য, আচ্ছা এখানে বলছে মোস্ট অফ দ্য শেক্সপিয়ার, মানে শেক্সপিয়ারের অধিকাংশ কি পড়ছে, পোয়েম, ড্রামা, ওয়ার্ডস প্লে, সবগুলোই হতে পারে আনসারে, কিন্তু একটু একটা বিষয় বোঝার আছে। এখানে হাসান হ্যাড, এখানে দেখেন স্যার হাসান হ্যাড রিড, মানে হাসান পড়িয়েছে, হাসান কি পড়িয়েছে মোস্ট অফ দ্য,
এই যে মোস্ট অফ দ্য মানে কি অধিকাংশ, এরপরে কিন্তু একটা প্লুরাল বসার কথা হয়েছে। মোস্ট অফ দ্য ফ্রেজের পরে কি বসবে? প্লুরাল। এখন এখানে তো আর আমার ইয়া না, এটা কিন্তু ভার্ব না, একটু লক্ষ্য করে দেখেন। এই যে দা একটা ডিটারমাইনার, এটা একটা প্রিপোজিশন, এর মাঝখানে কিন্তু নাউন বসবে, এটা ভার্ব না। ভার্ব তো এখানে বসে গেছে, এটা ভার্বের জায়গা না। এটা হাসান হ্যাজ রিড, হাসান পড়িয়াছে মোস্ট অফ দ্য অধিকাংশ। আচ্ছা শেক্সপিয়ারের অধিকাংশ কি কবিতা না কবিতা অনেকগুলো কবিতা? কবিতা যদি এখানে অনেকগুলো হতো তাহলে ঠিক ছিল, এখানে বুঝো ওয়ার্কস মানে অধিকাংশ, মানে শেক্সপিয়ারের অধিকাংশ কাজই কি হাসানের পড়া। মানে বিষয়টা হচ্ছে যেটা, এটাও কিন্তু সিঙ্গুলার, এটাও সিঙ্গুলার, এটাও সিঙ্গুলার, কিন্তু যেহেতু মোস্ট অফ দ্য বোঝাচ্ছে তার মানে কি প্লুরাল একটা নাউন থাকতে হবে, তাহলে প্লুরাল নাউন হিসেবে ওয়ার্কস। দ্য ফ্যামিলি ডাজেন্ট ফিল, ফ্যামিলিটা কখনোই অনুভব করে না গোয়িং আউটিং দিস সিজন। দ্য ফ্যামিলি ডাজেন্ট ফিল, একটু মনে রাখবেন ফিলের সাথে সবসময় এখানে লাইক হবে, কারণ আমি কিছু কিছু ওয়ার্ড বলি, এই যে দেখেন একটু আগে বলে আসছি অ্যাভয়েড, এনজয়, ওই যে মাইন্ড কথাটা একটু আগে বলে আসছি, গিভ আপ, সাজেস্ট, শুধু সাজেস্টের পরে মানে যদি দ্যাট না থাকে, রিক্স, এবং এই যে ফিল লাইক এরপরে ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। এগুলো মনে রাখবো যে অ্যাভয়েড, এনজয়, ফিল লাইক, অ্যাভয়েড, এনজয়, ফিল লাইক, গিভ আপ, মাইন্ড, রিক্স, সাজেস্ট, এগুলোর পরে তোমার ভার্বের সাথে আইএনজি, কিন্তু ভার্বের সাথে আইএনজি কিন্তু অলরেডি দেওয়া, তাহলে ফিলের সাথে জাস্ট বাকিটা কোনটা? লাইকটা বাকি। ওকে, ফিল লাইক গোয়িং। তারপর বলছে 32-এ বলছে মাদার মেড দ্য চাইল্ড ইট, এই যে এটা পজিটিভ ভার্ব, মেড দ্য চাইল্ড ব্যক্তিবাচক, তাই হবে কি ভার্বের ওয়ার্ড ইট, ঠিক আছে, মেড দ্য চাইল্ড ইট। আচ্ছা দেখেন তারপর যেটা বলছে এখানে রফিক হ্যাড মিজান, ওই সেম, এটাও পজিটিভ ভার্ব, হ্যাড মিজান মানে রফিক মিজানকে দিয়ে কি করছে? ক্লিন হবে, কারণ এটা ব্যক্তিবাচক সাবজেক্ট। তারপরে হি ওয়াশড দ্য বোট ড্যাশ ডাউন দ্য রিভার, এখানে কোনো রুলস দেখি না, তো না দেখলে আমাদের মনে রাখতে হবে এক বাক্যে যদি দুইটা ভার্ব থাকে, দ্বিতীয় ভার্বের সাথে আমরা আইএনজি দিতে পারি। কি দিব? যে হি ওয়াশড দ্য বোট ফ্লোটিং ডাউন দ্য রিভার, মানে কি নদীতে ডুবে যাচ্ছে। এখন কথা হচ্ছে স্যার আমরা তো টু দিয়ে ভার্বের এক নম্বর দিতে পারি, হ্যাঁ টু দিয়ে ভার্বের এক নম্বর হবে কোনো উদ্দেশ্য বোঝাইলে, এটা তো একটা নৌকা ডুবে যাচ্ছে না, কোনো উদ্দেশ্য নাই, ঠিক আছে, তাই ভার্বের সাথে আইএনজি দিব। হাউ মেনি টাইমস হ্যাভ ইউ ইউর হাউস ব্রোকেন আউট, এটা বাংলাটা যদি বোঝায় কতবার হ্যাভ ইউ ইউর হাউস ব্রোকেন আউট মানে তোমার ঘরে চুরি হয়েছে। আচ্ছা একটু লক্ষ্য করো, হ্যাভ ইউ, তাহলে এখানে চুরি হয়েছে, চুরিটা কিন্তু নিজে নিজে হয় না, ঠিক আছে, চুরিটা হয় অন্যের দ্বারা, তাই এটা হবে পেসিভ ভয়েস। হাউ মেনি টাইমস হ্যাভ ইউ বিন, কেন হবে হ্যাভ ইউ বিন হবে, মানে কতবার, কেন আমরা যদি ওই অ্যাক্টিভ ভাবে বলি, ঠিক আছে, যে ইউর হাউস হ্যাজ বিন ব্রোকেন আউট, অথবা দা টিপ মানে চুরে কিন্তু চুরি করে, ঠিক আছে। আচ্ছা আমি একটু শর্টকাটে থাকি, হাউ মেনি টাইমস হ্যাভ ইউ, এখানে বিন হবে কেন? যে ইউর হাউস ব্রোকেন ইনটু, তোমার ঘরে চুরি হয়েছে, ঘরে এই চুরি কিন্তু একা একা হয় না, ঠিক আছে, অন্যের দ্বারা হয়, তাহলে এটা হবে পেসিভ ভয়েস। পেসিভ ভয়েসের কারণে আমরা জানি হ্যাভ এর পরে বিন হয় পেসিভে, হ্যাভ বিন, হ্যাজ বিন, ঠিক আছে, তাই এটা হবে কি তোমার হ্যাভ ইউ বিন। আই এম লুকিং ফরওয়ার্ড, আমরা তো জানি আই এম লুকিং ফরওয়ার্ডের পরে কি হবে? টু দিয়ে ভার্বের সাথে আইএনজি, যে টু সিং, ঠিক আছে। 37-এ বলতেছে তোমার ডিড ইউ ইউজ টু, আচ্ছা এখানে লক্ষ্য করো একটু আগে আমরা কিন্তু ইউজ টুর একটা রুলস করে আসছি, কিরকম? যে ইউজ টুর আগে যদি ভি ভার্ব থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি, আর যদি ইউজ টুর আগে ভি ভার্ব না থাকে তাহলে কি ভার্বের ওয়ান হবে, তাহলে এখানে প্লে হবে, কারণ ইউজ টুর আগে কোনো ভি ভার্ব নাই, ঠিক আছে। আচ্ছা আই ডোন্ট ফিল লাইক, এই যে ফিল লাইক মনে আছে, ফিল লাইকের পরে ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। আই ডোন্ট ফিল লাইক, এখানে আবার অনেকগুলো অপশন আছে, এই যে টকিং টু ইউ, এটা হবে কারেক্ট অ্যান্সার, আর টকিং অ্যাট ইউ, মনে রাখবা টকিং অ্যাট আমরা কখনো বলি না, টক টু হবে, তাই এটা ভুল, আনসার হবে এটা। তারপর বলছে অল দ্য বুকস হ্যাভ বিন সোল্ড দেয়ার, আচ্ছা সবগুলো বই কি বিক্রি করা হয়ে গেছে, দেয়ার আর নন লেফট, দেয়ার আর কেন হবে? অল দ্য বুকস এটা প্লুরাল, তো এখানে আর নন মানে আর একটাও লেফট মানে বাকি নেই, ইজ হবে না কারণ এটা তো সিঙ্গুলার না,
বুকস তো এটা প্লুরাল, অনেকগুলো বই, তাহলে ইজ নন না আর নন লেফট না, আর একটাও নেই, ঠিক আছে। তো দেয়ার এখানে শুধু নন হবে না, আর তারপরে নট এ নিতেও হবে না, কেমন। হি ইজ উইক টু, এই যে দেখো এখানে এখানে টু আছে, তাহলে তার আগেরটা হবে টু, ওই যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার নিয়মটা। হি ইজ টু উইক, সে এতই দুর্বল, টু গো টু অফিস, ঠিক আছে, অফিসে যেতে পারছে না, এরকম। হাউ লং ইজ ইট, বাদ পড়ছে না, হাউ লং ইজ ইট সিন্স ইউ, একটু লক্ষ্য করো বাক্যে সিন্স আছে এবং সিন্সের আগে প্রেজেন্ট টেন্স, তাহলে সিন্সের পর একটা হবে কি ফার্স্ট ইনডিফিনিট টেন্স, যেমন ইজ আছে, একটা ফার্স্ট ইনডিফিনিট যদি বলি তাহলে স হবে, যে হাউ লং ইজ ইট সিন্স ইউ স হিম লাস্ট। যদি সিন্সের আগে যদি এখানে ভার্বের টু থাকতো তাহলে এখানে হ্যাড দিয়ে ভার্বের থ্রি হইতো, ঠিক আছে, এখানে হ্যাড দিয়ে ভার্বের থ্রি হইতো। আর সিন্সের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে সিন্সের পরে হবে কি ফার্স্ট ইনডিফিনিট। 42 বলতেছে দ্য পোর কিন্তু সমগ্র মানে দরিদ্র জাতিকে বোঝাচ্ছে, তাহলে এটা প্লুরালের সাথে হবে কি আর, দ্য পোর আর বোর্ন টু সাফার। এখন ওয়ার কেন হবে না, এটা চিরন্তন সত্য, চিরন্তন সত্য বাক্য সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, ঠিক আছে। আচ্ছা, তাই এটা প্লুরালের জন্য আর হয়েছে, যদিও এটাও তো প্লুরালের সাথে বসে, কিন্তু এটা হচ্ছে অতীতের সাথে, কিন্তু এটা তো চিরন্তন সত্য বাক্য সবসময় বর্তমান হয়। আর এখানে বলছে কি আই উইশ, ওই যে বলছিলাম আই উইশের পরে ভার্বের টু হয়, তাহলে ভার্বের টু কোনটা হ্যাড, ওয়ারও হয়, ওয়ারও তো ভার্বের টু এই। তারপর আই ওপেন, এখানে তো ওয়ার নাই, এখানে হয়তো ভার্বের টু বলতে হ্যাড আছে, শুধু হ্যাড। তারপরে বলছে কি আই ওপেন্ড দ্য ডোর অ্যাজ সোন এস, অ্যাজ সোন এস এর পরে বলছিলাম না ভার্বের কি হয় টু হয়, তাহলে ভার্বের টু হচ্ছে হ্যাড, ওকে। আচ্ছা, তারপর যদি দেখি যে হি ফেভার হার ফেভার ইজ টু ইগনোর, এখানে একটা টু আছে, তারপর হবে কি টু হাই টু ইগনোর, মানে তারা এতই জোর যে মানে অবহেলা করা করতে পারছি না। আচ্ছা, মানে যে টু এর রুলস, স্পিক্স সে কথা বলছে, এখানে হবে অ্যাজ ইফ হি ওয়ার ম্যাড। আমরা জানি অ্যাজ ইফ এর আগে যদি ভার্বের ওয়ান হয়, অ্যাজ ইফ এর পরে সাবজেক্টের পরে ভার্বের কি হয় টু হয়, ওই সিন্স আর অ্যাজ ইফ এর রুলস একই, ঠিক আছে। যেগুলো আমরা কমপ্লিটিং সেন্টেন্সের রুলসে পড়েছি, কমপ্লিটিং সেন্টেন্সের শীটটা দেখো ক্লিয়ার হয়ে যাবে। তারপর বলছে এ গুড স্টুডেন্ট হি ফেইলড ইন দ্য এক্সাম, তো এখানে বলছে গুড স্টুডেন্ট কিন্তু পরীক্ষা কি করছে ফেল করছে, তাহলে এখানে সত্ত্বেও হবে যে ভালো স্টুডেন্ট হওয়া সত্ত্বেও, তাহলে সত্ত্বেও ইংলিশটা কি ইনস্পাইট অফ, আবার ডিসপাইট অফ অর্থ কি ডিসপাইট অর্থ সত্ত্বেও, কিন্তু কোনটা হবে একটু দেখি আমরা। যদি আমরা ইনস্পাইট অফ ইউজ করি, লক্ষ্য করো, আমরা যদি ইনস্পাইট অফ ইউজ করি কিন্তু তারপরে তো কোনো ভার্ব নাই, ইনস্পাইট অফ এর পরে হওয়া, হওয়া মানে কি বিং, তাহলে এটা হবে আনসার, যে ডিসপাইট বিং মানে হওয়া সত্ত্বেও, কি হওয়া সত্ত্বেও ভালো স্টুডেন্ট হওয়া সত্ত্বেও হি ফেল ইন দ্য এক্সাম। আর ইনস্পাইট অফ এরপরে যদি বিইং থাকতো তাহলে কি এটা সত্য ছিল, কিন্তু বিইং নেই তাই এটাও ভুল, ঠিক আছে। আর ডিসপাইট এর পরে অফ হয় না, ঠিক আছে, তারপর এখানে ডিসপাইট দ্য ফ্যাক্ট এটাও ভুল, আর এখানে বিইং নাই তাই এটাও ভুল, তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে কি ডিসপাইট বিইং, মানে ভালো স্টুডেন্ট হওয়া সত্ত্বেও সে পরীক্ষায় ফেল করেছে। হ্যাভ ইউ ফিনিশড, তুমি কি শেষ করেছো, তাহলে একটা ভার্ব আছে, একটা ভার্বের পরে একটা ভার্বের সাথে কি হবে আইএনজি। হ্যাভ ইউ ফিনিশড রিডিং, মনে রাখবে যে ফিনিশড, তারপর ফিল লাইক, এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি বসে, টু না। হ্যাভ ইউ ফিনিশড রিডিং দ্য বুক। আচ্ছা, হ্যাভ ইউ এভার, ওই যে এভারের সাথে তো বিনই বসবে, এভার বিন টু লন্ডন, কোথাও যাওয়া অভিজ্ঞতা ভ্রমণের ক্ষেত্রে কি হয় তোমার বিন হয়, এভার বিন নেভার বিন। মাই আন্ট ইল ফর নিয়ারলি এ উইক, দেখো ফর আর সিন যদি মানে একটা সময়ের যদি কখনো উল্লেখ থাকে তাহলে আমরা জানি কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর যদি মনে করো সময়ের উল্লেখ আছে কিন্তু ব্র্যাকেটের ভিতরে দেওয়া হচ্ছে কি বি ভার্ব, তাহলে বি ভার্ব থাকলে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মাথায় রাখবেন। যদি ব্র্যাকেটের ভিতরে মেইন ভার্ব দেওয়া থাকতো তাহলে সময়ের উল্লেখ থাকলে ওইটা হবে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর যদি মনে করো সময়ের উল্লেখ আছে কিন্তু ব্র্যাকেটের ভিতরে দেওয়া কি বি ভার্ব, তাহলে হবে শুধু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে প্রেজেন্ট পারফেক্ট করলে কি হবে মাই আন্ট হ্যাজ বিন ইল ফর নিয়ারলি এ উইক। এরপর বলছে কি দে অ্যারাইভড হেয়ার আফটার ইউ লেফট, এখানে লেফট বসবে,
তো দে অ্যারাইভড হেয়ার আফটার। আফটারের আগে রুলসটা কি? আফটারের আগে ভার্বের টু হয়, পরে হ্যাড দিয়ে ভার্বের থ্রি হয়। তাহলে এটা হ্যাড দিয়ে করতে হবে, হ্যাড লেফট। আর আমরা মনে রাখবো আফটারের আগে এবং বিফোরের পরে। বিফোরের কি হয়, সরি, বিফোর হ্যাড লেফট, এই যে হ্যাড কথাটা, হ্যাড দিয়ে ভার্বের থ্রি হয় আফটারের পরে। আফটারের পরে এবং কি বিফোরের আগে। বিফোরের আগে, বিফোর আফটারের রুলসটা মনে রাখবো যে বিফোরের আগে হ্যাড দিয়ে ভার্বের থ্রি, পরে ভার্বের টু। আর আফটারের আগে ভার্বের টু, পরে হ্যাড দিয়ে ভার্বের থ্রি। ওকে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। কারেক্ট সেন্টেন্স যদি আমরা চুজ করি, দেখো সবগুলোতে ই স্টার্টে আসছে। যেহেতু ই স্টার্টে আছে মানে অতীত, তাহলে অতীত হলে এখানে হ্যাজ হবে না, মানে বর্তমানের কোনো টেন্স হবে না। আবার এখানে বলছে হি ডিড, হি ডিড, ই স্টার্টে হি ডিড গন, এটা মিলেই না, ঠিক আছে। ডিড কখনো মানে ডিড উজ্জ্ব থাকে, সরাসরি বসে না, নেগেটিভ হইলে বসে। আর এখানে বলছে ইয়েস্টারডে হি হ্যাড গন হোম। একটু লক্ষ্য করো, ইয়েস্টারডে এগো, লং সিন্স, মানে অতীত যদি বুঝে কখনো, ইয়েস্টারডে লাস্ট নাইট, ঠিক আছে, লাস্ট মান্থ, তখন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতো। কিন্তু এটা তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না, কাটা। এই যে এটা হচ্ছে ভুল বলছে, সরি, ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। যে ইয়েস্টারডে যদি কখনো বলে তাহলে কি হবে, ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন হি ওয়েন্ট হোম, সে বাড়িতে গিয়েছিল, ঠিক আছে। মানে ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট ডে, লাস্ট মান্থ, এরকম বললে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, ফার্স্ট ইনডিফিনিট টেন্স। হি হ্যাজ বিন ইল মানডে লাস্ট, ওই আবার লাস্ট বলছে পারবে। আর এখানে বলছে হ্যাজ বিন ইল, ও আচ্ছা, এখানে তো ভার্ব দিয়ে দিচ্ছে, হ্যাজ বিন ইল, তাহলে এখানে একটা সময়ের উল্লেখ করতে। সময় কোনটা হবে, মানডে লাস্ট, যেহেতু নির্দিষ্ট সময় হইলে সিন্স, আর অনির্দিষ্ট সময় হইলে ফর। এটা তো মানডে মানে সোমবার, তার মানে নির্দিষ্ট, তাহলে কি হবে, সিন্স হবে। 54তে পরে বলতেছে তোমার চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে সঠিক বাক্য কোনটি, ঠিক আছে। আই হ্যাভ লুক ফর এ গুড ডক্টর বিফোর। আরে দেখো সবগুলোতে বিফোর আছে, আমরা তো জানি বিফোরের আগেরটা কি হয় স্যার, বিফোরের আগে সবসময় হ্যাড দিয়ে ভার্বে থ্রি হয়। তাহলে এটা কোনটাতে আছে, যে খতে আছে, এটাই কারেক্ট আনসার, ঠিক আছে। তারপরে আই উইশ, ওই যে বলছিলাম না, আই উইশ থাকলে এরপরে ভার্বে টু হয় ওয়ার। আই উইশ আই ওয়ার। দ্য বেল হ্যাড অলরেডি বিন, অলরেডিটা বাদ দাও, অ্যাডভার্ব বাদ দাও। দ্য বেল হ্যাড বিন, তো হ্যাড বিন আছে, লিসেন টু মি, হ্যাড বিন আছে, তাহলে এখানে এটা পেসিভ বোঝাচ্ছে, ভার্বে থ্রি হবে। তাহলে ভার্বে থ্রি কোনটা, ভার্বে থ্রি হচ্ছে রাং, রিং, র্যাং, রাং। তারপরে বলছে তোমার মাই বস ওয়ান্টস, আমার বস চাই, দ্য ওয়ার্ক বিফোর, কাজ। আচ্ছা, এখানে মাই বস ওয়ান্টস প্রেজেন্ট তোমার অ্যাক্টিভ ভয়েস, আমার বস চাই, দ্য ওয়ার্ক ফিনিশ, মানে কাজটা ফিনিশ হয় নাকি ফিনিশড, একটু লক্ষ্য করি, মানে কাজটি, আমার বস চাই কাজটি মানে শেষ করা থাকবে। আচ্ছা, কাজটা কি নিজে নিজে শেষ হবে নাকি অন্যের দ্বারা, অন্যের দ্বারা। তার মানে এই যে এই অংশ থেকে এই অংশটুকু কিন্তু পেসিভ ভয়েস। পেসিভ ভয়েস মানে কি, পেসিভ ভয়েসে ভার্বের টু হয়, কি হয়, ভার্বের টু হয়, লিসেন টু মি। তাহলে ভার্বের থ্রি হয়। মাই বস ওয়ান্ট, আমার বস চায়, দ্য ওয়ার্ক ফিনিশড, মানে কাজটি শেষ করা হবে, বিফোর লং। এখানে বলছে কি, প্রত বাক্যটিতে মাই বস সাবজেক্টের পরে ওয়ান্টস হচ্ছে ফাইনিট ভার্ব থাকায় শূন্যস্থানে নন ফাইনিট ভার্ব বসবে। যেমন বিফোর লং অর্থ নিকট বা ভবিষ্যতে, নিকট ভবিষ্যতে বা শীঘ্রই, শীঘ্রই কাজটি সম্পূর্ণ হতে হবে অর্থে শূন্যস্থানে ফিনিশড ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসালে কাজটি অর্থপূর্ণ হবে। কারণ এটা তোমার পেসিভ মোডে আছে, ঠিক আছে। যে মাই বস ওয়ান্টস, আমার বস চায়, দ্য ওয়ার্ক, ঠিক আছে, উইল বি ফিনিশড, কথাটা কিন্তু হবে এরকম, উইল বি ফিনিশড, মানে উইল বিটা এখানে উজ্জ্বল রেখেছে, ঠিক আছে। উইল আমি একটু মিলাই দিই, আমার বস চাই, দ্য ওয়ার্ক উইল বি ফিনিশড। এই যে, তাহলে এটা পেসিভ ফর্মে কি হয়, আমরা জানি শ্যাল উইলের পরে বি হয়, সাথে কি হয়, ভার্বের থ্রি হয়। তাহলে ভার্বের থ্রি আছে, শ্যাল উইল নাই, তাহলে আনসার এটাই, মানে পেসিভ ফর্মে, ঠিক আছে। আই গট দ্য ওয়ার্ক, এটা একটু লক্ষ্য করো, ওই যে পজিটিভ ভার্ব যেটা, তাহলে আই গট দ্য ওয়ার্ক এটা বস্তুবাচক, তাই ভার্বের থ্রি হবে, পজিটিভ ভার্ব, ডান। অ্যাজ দ্য সান আই ডিসাইডেড টু গো, অ্যাজ দিয়ে যখন তাকে
লিসেন টু মি। এরপরে বলছে যেটা স্যার একটু লক্ষ্য করি, আবার বলি একটু, অ্যাজ দ্য সান আই ডিসাইডেড টু গো। আচ্ছা, এখানে এই অ্যাজ এর একটা রুলস কিন্তু আমি বিশেষ মানে প্রথম পার্টে আর কি রাইট ফ্রম ভার্ব এখানে করেছিলাম, সেম প্রশ্ন। আই ডিসাইডেড টু গো আউট। এখন অ্যাজ দিয়ে পরের বাক্যটা যেহেতু ফার্স্টে আছে, আগের বাক্যটাও কিন্তু ফার্স্ট টেন্সই হবে। কীরকম? শাইন্স এটা হবে না, হ্যাজ এটাও প্রেজেন্টে, শাইন এটা প্রেজেন্টে হবে না, এজ এ ওয়াজ শাইনিং। অ্যাজ দ্য সান ওয়াজ শাইনিং আই ডিসাইডেড টু গো। আচ্ছা, ওয়েন আই মানি আই উইল বাই এ বুক। এটা হুয়েন বলতে ইফকে বোঝাচ্ছে। কাকে? ইফকে। যে ইফ আই ড্যাশ মানি আই উইল বাই এ বুক। তাহলে ওই কন্ডিশন পড়েছিলাম না, ইফের কন্ডিশন। ইফের কন্ডিশনে কি ফিউচার কখন হয়? ফিউচার কখন হয়? ফিউচার হয় যখন ইফের কন্ডিশনে, যখন ইফের এখানে যখন ভার্বের ওয়ান হয়, পরবর্তী বাক্যে হয় ফিউচার ইনডিফিনিট। ঠিক আছে? ইফের তিনটা কন্ডিশন পড়িয়েছিলাম। ইফের পরে যদি ভার্বের টু হয় সাবজেক্টের পরে, তাহলে এখানে হবে কি উড অথবা কুড দিয়ে প্লাস ভার্বের ওয়ান। আর ইফের পরে যদি তোমার হ্যাড দিয়ে ভার্বের থ্রি হয়, পরে হবে কি উড হ্যাভ। উড হ্যাভ প্লাস ভার্বের থ্রি। এটা হচ্ছে ইফের তিনটা কন্ডিশন। আর এখানে যেহেতু ইফের পরে ভার্বের ওয়ান মানে হুয়েন মানে ইফ, ঠিক আছে, ইফের পরে ভার্বের ওয়ান আছে, তাহলে পরেরটা ফিউচার। তার মানে এখানে ভার্বের ওয়ান হবে, ফিউচার আছে মানে ভার্বের ওয়ান হবে উল্টাভাবে। তাহলে ভার্বের ওয়ান কোনটা? গেট। যে ইফ আই গেট মানি আই উইল বাই এ বুক। তাহলে ওয়েন আই গেট মানি আই উইল বাই এ বুক। আচ্ছা, নাসিমা অ্যারাইভড ওয়াইল আই ড্যাশ দ্য ডিনার। আচ্ছা, নাসিমা পৌঁছেছিল ওয়াইল। এই যে ওয়াইলের পর যদি সাবজেক্ট থাকে, তাহলে অক্সিলারি ভার্ব দিয়ে মানে বিভার দিয়ে পারবে সেটা ইঞ্জি। যে আই ওয়াজ কুকিং আই ড্যাশ টু এ ফরেন কান্ট্রি। এই যে কোথাও আসা যাওয়া অভিজ্ঞতা অর্থে বোঝাইলে কিন্তু কি হয়, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় এবং এই বিন দিয়ে। তাহলে আই হ্যাভ নেভার বিন টু এ ফরেন কান্ট্রি, আমি কখনো একটা কি ফরেন কান্ট্রিতে যাইনি, এটা হবে। অন্য কন্টিনিউস বা ওইগুলো হয় না, প্রেজেন্ট পারফেক্ট হয়। ঠিক আছে? আচ্ছা, তারপর কি বলছে দেখি, আর ইউ শিওর দ্যাট, তুমি কি নিশ্চিত যে দ্য কিলার বিফোর। এখানে বাক্যে বিফোর আছে, ঠিক আছে, তাহলে এখানে বোঝায় যা অথবা একটু অর্থটা দেখো, আর ইউ শিওর দ্যাট দ্য কিলার, কিলার বিফোর মানে কিলার আগে, তুমি কি নিশ্চিত যে, কিন্তু ভবিষ্যতের কথা আসবেই না। উড হ্যাভ সিন, এখানে হবে কি আর ইউ শিওর দ্যাট ইউ হ্যাড সিন, তুমি দেখেছিলে দ্য কিলার। কিলারকে, কিলারকে দেখেছিলে, তা উইল হ্যাভ তো আসবে না। উড হ্যাভ সিন না, এটাও মিলে না, মানে দেখবে এরকম বোঝায় না। মাস্ট হ্যাভ সিন না, হ্যাড সিন। আর ইউ শিওর দ্যাট, তুমি কি নিশ্চিত যে ইউ হ্যাড সিন। আর একটা শর্টকাট হচ্ছে বিফোরের আগে হ্যাড দিয়ে পারবে। ইউ হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স, এই যে আবার বলছে সিন, সিন্স দিয়ে এখানে যেহেতু ইউ হ্যাভ বিন ওয়ার্কিং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তো বলছে এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু। ওকে, আর হচ্ছে ইউ হ্যাভ ইউ লাঞ্চ ইয়েট, একটু লক্ষ্য করো লাস্টে যে ইয়েট থাকলে আমি বলেছিলাম এই যে জাস্ট, জাস্ট নাও, এভার, নেভার, ইয়েট, অলরেডি, এইগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে পারফেক্ট টেন্সের সিস্টেমটা কি হবে, যে ইউ হ্যাভ, এখানে কি ডো ইউ হ্যাভ ইউ লাঞ্চ না, যদি আমি ডো ইউ হ্যাভ দিই তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে কি, ধরো আমি একটু শর্টকাট বাক্য দিই, আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ ইটেন রাইস। এটাকে যদি আমি প্রশ্ন করি, প্রশ্নটা হবে কি হ্যাভ আই ইটেন রাইস। তাহলে প্রশ্নের শুরুতে হ্যাভ থাকবে এবং এখানে ভার্বের থ্রি থাকবে। ঠিক আছে? তাহলে বিষয়টা কি, এখানে প্রশ্নটা কখনো ডিড ডো দিয়ে হবে না, এটা হতে পারে যে হ্যাভ ইউ, এখানে যদি আমরা দিই হ্যাভ ইউ ইউ লাঞ্চ, তাহলে ভার্বের থ্রি কোথায়, তাহলে এটাও হবে না। হ্যাভ ইউ হ্যাড, এটা হবে হ্যাভ ইউ, হ্যাভ দিয়ে প্রশ্ন এই যে ভার্বের থ্রি, হ্যাভ ইউ হ্যাড ইউর লাঞ্চ ইয়েট, এটা ঠিক আছে, আর ডিড দিয়ে হবে না, তাহলে আনসার এটা কারেক্ট। ডোন্ট মেনশন এনিথিং আনলেস ইউ আস্ক ফর, ডোন্ট মেনশন এনিথিং আনলেস, আনলেস কিন্তু এখানে আছে, আনলেস হতো কি যদি না, যদি না, এখানে বলছে সিকোয়েন্স অনুযায়ী একটা কথা বলছে। আচ্ছা, আমি একটু পরে বোঝাচ্ছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, মানে আনলেসের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, আনলেসের পরেরটাও কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট হবে, যে আনলেসের পরে প্রেজেন্ট ইনডিফিনিট হবে। তাহলে এখানে যদি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট করতে যাই, যে
আমি একটু অর্থ মিলাইলে এটা আনলেস একটা অর্থ মিলাইলে সবচেয়ে বেটার হয়। ডোন্ট মেনশন এনিথিং, কোনো কিছু মনে করবেন না যে যদি না, ইউ আক্স মেনশন মানে উল্লেখ করবে না, যদি না যে ইউ আক্স ফর। এখন পরের অংশটা একটু লক্ষ্য করো, হ্যাঁ প্রেজেন্ট ইনডিফিনিট হবে, আগেরটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় পরেরটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে বা প্রেজেন্ট টেন্স হবে। মানে কোনো কিছু বলবে না যদি না ইউ আক্স, তুমি জিজ্ঞাসা করো নাকি তোমাকে জিজ্ঞেস করা হয়, তোমাকে জিজ্ঞেস করা হয়, তাহলে হবে কি আর আক্সড, ইউ আর আক্সড, মানে এই অংশটা কিন্তু পেসিভ ফর্মে আছে, তাই হবে আর আক্সড। আই শ্যাল ভিজিট দ্য 21 বই 21 বুক ফেয়ার টুমোরো, এটা কোন টেন্স? আচ্ছা আই শ্যাল ভিজিট, বাচ্চাদের প্রশ্ন, কোনটা হবে? সিম্পল ফিউচার, মানে ফিউচার ইনডেফিনিট, আরেক নাম হচ্ছে কি সিম্পল ফিউচার। আচ্ছা দ্য ম্যান হ্যাজ এ গ্রাফ ভয়েস, যে হ্যাজ এ গ্রাফ ভয়েস, এটা কোন টেন্স? হ্যাঁ এগুলো তো অনেকে ভুল করে, যদি এগুলো ছোটোখাটো প্রশ্ন। দ্য ম্যান হ্যাজ, অনেকে বলে এটা প্রেজেন্ট পারফেক্ট, কেন? প্রেজেন্ট পারফেক্ট হলে কিন্তু হ্যাভ এস দিয়ে, এই যে হ্যাভ হ্যাঁ অথবা হ্যাজ দিয়ে ভার্বের একটা থ্রি থাকতে হবে। এখানে যদি লক্ষ্য করেন নাকি হ্যাজের পরে ভার্বের থ্রি আছে, তো হ্যাজের পরে যদি ভার্বের থ্রি না থাকে এটা ভার্বের ওয়ান। যেমন আমরা বলি না যে আই এম এ স্টুডেন্ট, আচ্ছা এটা এম দেখে কি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস বলবো না, কারণ এম এর পরে তো কোনো ভার্ব নাই, তাহলে এটাই ভার্বের কাজ করছে, তাহলে সাবজেক্ট ভার্বের ওয়ান প্লাস অবজেক্ট, তাহলে এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট কন্টিনিউয়াস না। সেম একইভাবে সাবজেক্ট ভার্বের ওয়ান অবজেক্ট, তাহলে এটাও প্রেজেন্ট ইনডিফিনিট, এটা প্রেজেন্ট পারফেক্ট না। প্রেজেন্ট ইনডিফিনিট কোনটা? সিম্পল প্রেজেন্ট আর কি। ওকে, এরপর যদি আই উইল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক, আচ্ছা এখানে আই উইল হ্যাভ, তো উইল হ্যাভ ফিনিশড এটা তো ফিউচার পারফেক্ট, বোঝাই যায় ফিউচার পারফেক্ট স্ট্রাকচার যদি ফলো করো। উই আর ফ্রেন্ড, আমরা বন্ধু, উই ড্যাশ ইচ আদার ফর ইয়ার, ঠিক আছে, মানে আমরা বছর বছর ধরে একে অপরকে চিনি, আমরা বন্ধু। তাহলে উই নিউ হবে, নো হবে, হ্যাভ বিন নোয়িং হবে। দেখো ফর যেহেতু আছে একটা সময়ের উল্লেখ আছে, আমরা জানি সময়ের উল্লেখ থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাহলে ওই হিসাবে অনেকে মনে করবে যে এটা যে হ্যাভ বিন নোয়িং, হ্যাঁ আনসার এটাই হইতো। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, আমাদের কিছু স্টেটিভ ভার্ব আছে। স্টেটিভ ভার্ব কোনগুলো? এই যে আমরা একটু দেখি, স্টেটিভ ভার্ব হচ্ছে যে নো, লাইক, লাভ, হ্যাট, বিলিভ, আন্ডারস্ট্যান্ড, তারপরে বিলং, সিম, এগুলোর বলে স্টেটিভ ভার্ব। স্টেটিভ ভার্বে কখনো কন্টিনিউয়াস টেন্স হয় না, কখনো কন্টিনিউয়াস টেন্স হবে না, এটা বরঞ্চ হয় কি পারফেক্ট টেন্স। কোন টেন্স? পারফেক্ট টেন্স। তাই এখানে মানে আমরা লিখব কি, এই যে হ্যাভ নোন, উই হ্যাভ নোন ইচ আদার ফর ইয়ার্স, যদি স্টেটিভ ভার্ব না থেকে অন্য কোনো ভার্ব থাকতো তাহলে আনসার এরকম হইতো, হ্যাভ বিন নোয়িং। কথা ঠিক আছে?